ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানাই। নমস্কার জানাই ভক্তবৃন্দ আপনাদেরও। জগৎজননী মা সারদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। 1897 সালের এপ্রিল মাসে ঘটেছিল এই অপার্থিব সাক্ষাৎকারটি। দরজার একদিকে স্বামী বিবেকানন্দ, অন্যদিকে ঘোমটা টেনে এসে দাঁড়ালেন সারদা মা। গোলাপ মার মাধ্যমে কথাবার্তা শুরু হলো। যে কথাবার্তার ছত্রে ছত্রে প্রকাশ পেয়েছে মা ও তার সন্তানের মধ্যে অনিন্দ সুন্দর কিছু মুহূর্ত। সারদা মায়ের গৃহী সন্তান কুমুদবন্ধু সেন ওই সাক্ষাৎকারের সময় সামনে উপস্থিত ছিলেন। তাঁরই স্মৃতিকথায় আমরা জানতে পারি এটি। আজ সৎপ্রসঙ্গ পর্ব 32-এ আমরা জানব সেই ঐতিহাসিক সাক্ষাৎকারের কথা। 1897 সালের এপ্রিল মাস। বাগবাজারের একটি ভাড়া করা বাড়িতে মা তখন ছিলেন। পূজনীয় স্বামী যোগানন্দ মহারাজ মায়ের দেখাশোনার জন্য ছিলেন, আর কৃষ্ণলাল মহারাজ ও দীন মহারাজ বাজারহাট করা ও ঘরকন্যার অন্যান্য কাজে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। সেই সময় স্বামীজি বিদেশ থেকে কলকাতায় ফিরে ডাক্তারদের পরামর্শে দার্জিলিং গিয়েছিলেন স্বাস্থ্য উদ্ধারের জন্যে। কিন্তু আবার ক্ষেত্রীর রাজার আহ্বানে তিনি কলকাতায় এলেন। এসে বাগবাজারে একদিন দর্শন করতে এলেন মাকে। মা সেদিনও অন্যান্য দিনের মতন অবগুণ্ঠনে আবৃত ছিলেন। ওই অবস্থাতেই ঘরের দরজার সামনে এসে দাঁড়িয়েছিলেন। স্বামীজি এসে মাকে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। তৈরি হলো এক অপূর্ব স্বর্গীয় দৃশ্য। বিশ্বখ্যাত বিবেকানন্দ আপন সন্তানের মতন শ্রদ্ধায় ভক্তিতে অবনত হচ্ছেন তার মায়ের কাছে, আর আমাদের মাও তখন একদম সমাধিমগ্ন, স্থির, নির্বাক, গভীরভাবে আলোড়িত তিনি। লক্ষণীয় বিষয়, স্বামীজি মায়ের পা স্পর্শ করেননি। উঠে দাঁড়িয়ে স্বামীজি সেখানে উপস্থিত সকলকে বললেন, যাও মাকে সাষ্টাঙ্গে প্রণাম করো, কিন্তু পাদস্পর্শ করো না। উনি এতই কৃপাময়ী, কোমল প্রাণা, স্নেহাতুরা যে কেউ ওর পাদস্পর্শ করলে উনি তৎক্ষণাৎ তার জ্বালা যন্ত্রণাকে টেনে নেন নিজের মধ্যে। তার ফলে অপরের জন্য ওকে নিঃশব্দে ভুগতে হয়। একে একে ধীরে ধীরে গিয়ে ওকে প্রণাম করো, গোটা মন প্রাণ দিয়ে ওর আশীর্বাদ প্রার্থনা করো, কিন্তু মুখে কোনো কথা নয়। উনি সর্বদা এমন অতি চৈতন্য লোকে থাকেন যে প্রত্যেকের অন্তরের সংবাদ জানেন। স্বামীজির নির্দেশে সেখানে উপস্থিত সবাই তাই করলেন। এদিকে স্বামীজি বারান্দার এক কোণে শান্ত মনে চুপচাপ দাঁড়িয়ে রইলেন। প্রণাম পর্ব শেষ হলে শুরু হলো কথোপকথন। মা গোলাপ মার মাধ্যমে কথা শুরু করছেন। গোলাপ মা স্নেহভরা স্বরে স্বামীজিকে ডেকে বললেন, মা জানতে চাইছেন দার্জিলিংয়ে তোমার শরীর কেমন ছিল, কোনো উন্নতি হয়েছে কি? উত্তরে স্বামীজি বললেন, হ্যাঁ, ওখানে আগের থেকে ভালো ছিলাম। মহেন্দ্র বাণুজ্যে ও তার সুশিক্ষিতা স্ত্রী আমাদের যথেষ্ট যত্নআত্তি করেছেন। আমার মনে হয় কয়েকদিনের মধ্যেই শরীর ঠিক হয়ে যাবে। গোলাপ মা আবার বলছেন, মা বলছেন ঠাকুর সর্বদাই তোমার সঙ্গে আছেন, তোমাকে সমাজের উন্নতির জন্যে আরো অনেক কিছু করতে হবে। এবারে স্বামীজির উত্তর, মা আমি পরিষ্কার দেখছি, মনে প্রাণে অনুভব করছি যে আমি ঠাকুরের হাতের যন্ত্র ছাড়া কিছু নই। মাঝে মাঝে অবাক হয়ে ভাবি, কি করে এই সব ব্যাপার সম্ভব হচ্ছে, কি করে পাশ্চাত্যের স্ত্রী পুরুষে ঠাকুরের বাণী প্রচারে নিজেদের জীবন উৎসর্গ করতে স্বেচ্ছায় এগিয়ে আসছে। মা আপনার আশীর্বাদ নিয়ে আমি আমেরিকায় গিয়েছিলাম। তারপর যখন বক্তৃতা করে সেখানকার লোকদের মুগ্ধ করতে পারলাম, তাদের কাছ থেকে বিরাট সংবর্ধনা পেলাম, তখন বুঝতে পারলাম মায়ের আশীর্বাদের ফলেই এই অলৌকিক কাণ্ড ঘটেছে। যখন একান্তে থেকেছি তখন স্পষ্টই অনুভব করেছি ঠাকুর যাকে বলতেন মা কালী, তিনিই আমার পথ দেখিয়েছেন। মায়ের উত্তরে গোলাপ মা স্বামীজিকে জানাচ্ছেন, ঠাকুর মা কালীর থেকে পৃথক নন, ঠাকুরই এই বিরাট জিনিসগুলি তোমাকে দিয়ে করিয়েছেন।
তুমি তার নির্বাচিত শিষ্য এবং সন্তান। তোমার প্রতি তার অসীম ভালোবাসা। তিনি সকলকে বলেই গিয়েছিলেন, তুমি একদিন পৃথিবীর আচার্য হবে। গভীর আবেগের সঙ্গে স্বামীজি বললেন, মা, আমি তার বাণী প্রচার করতে চাই, আর সেজন্য যত শীঘ্র সম্ভব একটি সংঘ স্থাপন করতে চাই। কিন্তু যতটা দ্রুত তা করতে চাইছি, ততটা দ্রুত তা পারছি না বলে কষ্ট হচ্ছে। এবার সারদা মা নিজেই স্নেহের সুরে বললেন, চিন্তা করো না, তুমি যা করছো আর যা করবে সবই চিরকালের জিনিস। এই কাজের জন্যই তুমি এসেছো। হাজার হাজার মানুষ তোমাকে পৃথিবীর সেরা আচার্য বলে গ্রহণ করবে। স্থির যেন, ঠাকুর শীঘ্রই তোমার ইচ্ছা পূর্ণ করবেন। দেখবে অল্প দিনের মধ্যে তোমার ভাব কার্যকরী হচ্ছে। স্বামীজি প্রার্থনার সুরে বললেন, মা, আশীর্বাদ করুন, আমার কাজের পরিকল্পনা যেন শীঘ্র রূপায়িত হচ্ছে দেখতে পাই। 2-1 দিনের মধ্যে দার্জিলিংয়ে ফিরে যাচ্ছি। কলকাতায় এসেছিলাম ক্ষেত্রীর মহারাজার অনুরোধে। এই কথা বলে স্বামীজি আবার সাষ্টাঙ্গে প্রণাম করলেন এবং বিদায় নিলেন। স্বামীজি যে কতটা উচ্চাসনে সারদা মাকে বসাতেন এ তো আমরা সবাই জানি। মাকে যে তিনি জ্যান্ত দুর্গা বলতেন এও আমাদের সবারই জানা। তিনি বিদেশে থাকাকালীন নিয়মিত চিঠিপত্রের মাধ্যমে মায়ের খোঁজ খবর নিতেন। এই প্রসঙ্গে একটি চিঠির উল্লেখ এখানে করা যায়, যেটি স্বামীজি স্বামী ত্রিগুণাতীতানন্দ মহারাজকে লিখেছিলেন এবং নির্দেশ দিয়েছিলেন চিঠিটি যেন মা, গোলাপ মা সবার সামনেই পড়া হয়। সেই সময়তেও মায়ের ওই গৃহী সন্তান কুমুদবন্ধু সেন উপস্থিত ছিলেন। এই ঘটনাটি 1895 খ্রিস্টাব্দের মাঝামাঝি। মা তখন কলকাতায় এসে ঠাকুরের এক তরুণ ভক্ত শরৎ সরকারের বাড়িতে আছেন। সেখানেই একদিন স্বামী ত্রিগুণাতীতানন্দ মহারাজ স্বামীজির ওই চিঠিটি সবার সামনেই মাকে পড়ে শোনাচ্ছিলেন। চিঠিতে মঠের গুরু ভাইদের সম্বোধন করে স্বামীজি জানতে চাইছেন মায়ের খরচপত্রাদি কিভাবে চলছে। পাশাপাশি তিনি গুরু ভাইদের জীবন পণ করতে বলছেন ঠাকুরের বাণী প্রচার ও লোক কল্যাণের জন্যে। উত্তরে গোলাপ মা স্বামী ত্রিগুণাতীতানন্দ মহারাজকে জানাচ্ছেন, সারদা মা বলছেন নরেন ঠাকুরের যন্ত্র, তাই তাঁকে দিয়ে তিনি এসব লিখিয়েছেন যাতে তার ছেলেরা এবং ভক্তেরা তার কাজ করতে পারে, জগতের কল্যাণ করতে পারে। নরেন যা লিখেছে সব ঠিক, কালে নিশ্চয়ই সকল হবে। প্রিয় বন্ধুরা, কালাপানি অর্থাৎ সমুদ্র পেরিয়ে বিলেত যাওয়া যখন ধর্মীয় কুসংস্কারে আচ্ছন্ন বাঙালির কাছে ছিল একটা চরম অপরাধ, সেই সামাজিক অবস্থায় দাঁড়িয়ে সময়ের থেকে অনেক এগিয়ে থাকা ছোকরা নরেন্দ্রনাথ ওই কালাপানি পেরিয়েই বেদান্ত প্রচার করে এসেছিলেন। জয় করেছিলেন পাশ্চাত্যকে, পুনরুজ্জীবিত করেছিলেন হিন্দু ধর্ম তথা সনাতন ধর্মকে। আর নরেন্দ্রনাথ পরিবর্তিত হয়েছিলেন স্বামী বিবেকানন্দ রূপে। তখন তিনি এখনকার ভাষায় বিরাট সেলিব্রিটি, কিন্তু ঠাকুর রামকৃষ্ণদেব ও সারদা মায়ের কাছে তিনি তো তাদের সেই সন্তান ছোট্ট নরেন। তা সেই বিলেত ফেরত সারদা মায়ের নরেন আর সারদা মায়ের এই স্মরণীয় সাক্ষাৎকারটি এখানেই শেষ করলাম। ঠাকুর মা স্বামীজি আপনাদের মঙ্গল করুন। নমস্কার।